5 টাকা 8টি আমলকি ক্রয় করি, 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি? এখানে বিষয়টা হলো 5 টাকা 8টি কিনেছি, আর এদিকে আবার 5 টাকায় 6টি বিক্রি করেছে, মানে 2টা এক্সট্রা তার কাছে থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে 8টি আমলকির ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 5 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি প্রথম ভাষায় যে 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। অতএব একটি আমলকির ক্রয় মূল্য অবশ্যই কম। আবার 6টি ক্রয় মূল্য, 6টি আমলকির ক্রয় মূল্য কত? 5 টাকা। একই মূল্য, এটা তো ক্রয় মূল্য না, বারবার বলবো বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? এখানে 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা হলো, আর এখানে 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা হলো। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য অবশ্যই 5/6 টাকা, তাই না? আচ্ছা, এখন এই যে একটি আমলকির ক্রয় মূল্য এটা হলো, আর একটি আমলকির বিক্রয় মূল্য এটা অবশ্যই লাভ হচ্ছে। অতএব একটি আমলকিতে লাভ সরাসরি, অতএব লাভ হচ্ছে কত টাকা হবে? অবশ্যই বড়টা আগে, এটা বড়, আর 5/8 ছোট, ঠিক আছে? এখান থেকে আরেকটু সহজভাবে বোঝা যায় এইভাবে যে ছোট বড়, এই যে লবটা দেখো একই, লব যদি একই হয় তাহলে যার হর ছোট সেটাই বড়, এটা আমরা জানি। সো আমরা এটা আগে লিখেছি, ওকে। এবার আমরা এটা লসাগু করতে পারি। 6 এবং 8-এর লসাগু কিন্তু 24ই হবে, 24। এবার 6 দিয়ে 24কে ভাগ করে 4 × 24, 4 দিয়ে 5কে গুণ করে 4 × 20। 8 দিয়ে 24কে ভাগ করো 2, 3 দিয়ে 4কে গুণ করো 15 সমান 15, 5/24 টাকা। এই যে এটা বের করলাম, 5/24 টাকা লাভ হলো কত? এটা কয়টার উপরে লাভ হলো? একটির উপরে লাভ হলো, তাই না? অর্থাৎ এই এত টাকা লাভ হয়। আচ্ছা, এখন এই যে এই 5/24 টাকা লাভ হয়েছে, কোন টাকা দেখে বুঝলাম যে 5/24 টাকা? আমি প্রথম থেকেই বলে আসছি যে লাভ হোক আর ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের উপরেই হিসাবটা টানতে হবে। তার মানে
এই যে যেহেতু এখানে একটিতে লাভ হয়েছে, তার মানে এদিকে একটি আমলকির ক্রয় মূল্য ছিল কত? এই যে আপনারা লিখেছি একটি আমলকির ক্রয় মূল্য ছিল 5/8 টাকা, এই টাকাটাই লাভ হয়েছে এত টাকা। হ্যাঁ, এখন আমরা লিখতে পারি তাহলে এই 5/8 টাকায় লাভ হয় 5/24। অতএব 1 টাকায় লাভ হয় 5/24। আচ্ছা, এখানে যেহেতু 1 নিয়ে এসছি ভগ্নাংশ, যদিও এটা ছোট আগে যেত, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে 1 যখন লিখবে তখন কম হিসেবে ধরে দিবে, অর্থাৎ 1 টাকার লাভ হয় কম। কম হলে কী হয়? ভাগ হয়, তাই না? আচ্ছা, এটা ভাগ দিলে এই যে 5/8 হয়, কিন্তু আমি এখানে একবারে কাজ করে যাচ্ছি, সেটা কি এই ভাগ চিহ্নটা উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে ভগ্নাংশ তো আসলে ভাগ হয় না, ভগ্নাংশের ভাগকে গুণ চিহ্ন দিলে এই 8 উপরে যায় আর 5 আসে। অতএব যেহেতু বলেছে শতকরা লাভ, তার মানে 100 টাকায় কয় টাকা লাভ হচ্ছে সেটা লেখা লাগবে। তাহলে আমরা আবারও এই 5/24 তুলব, গুণ 8/5 গুণ 100। এর নিচে কিছু নেই, মানে 1 আছে, ওটা ধরে নিতে পারো তোমরা। আচ্ছা, যাই হোক, 8 কে 8, 3 8 24, 5 কে 5, 5 20 100। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা হচ্ছে কত? উত্তরটা হচ্ছে এখানে আমি লিখে দিলাম, এই যে 5 আর 20 বাকি থাকলো, তার মানে 100-র নিচে এখানে কথা হচ্ছে 3 টাকা। এটাকে এবার আমরা মিশ্র করতে পারি। মিশ্র করলে কি হয়? অর্থাৎ মিশ্র বলতে আমি এটা একটু সরাসরিভাবে 100/3 এটা তুলি। দেখো, এই 100-কে অর্থাৎ এই যে লবকে কেটে নিয়ে এসে ভাগ করি, 3 কে 3, 3 3 9, তাহলে 1 কেটে আসলো, আবারও 9 আছে কত? 10 পাবো 1 হলো, আর এই 0 কেটে আসলো, আবারও 3 3 9, তাহলে 1 কেটে আসলো, অর্থাৎ কত হলো? তাহলে 33 সমস্ত 1/3 টাকা। এই যে এটা মানে এ টাকা, ঠিক আছে? এটা আমি রাফ করে দেখালাম, এটা লেখার প্রয়োজন নেই, আবার লিখলেও ভুল নেই। আচ্ছা, তাহলে এত টাকা, অতএব লাভ 33/1/3%। ওকে, পার্সেন্ট লিখলাম, সো আর শতকরা কতটা লেখা নেই, ঠিক আছে? আর শতকরা বানান করে লিখলে এখানে পার্সেন্ট লেখা যাবে না। ওকে, নেক্সট। এবারে 10 নম্বর, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 সমান, মানে ক্রয় মূল্য 4/5 সমান। এখানে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করা। এখানে বলাই আছে সরাসরিভাবে যে বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 সমান, শতকরা লাভ বা ক্ষতি কত। শতকরা আমরা তো সবসময় ধরে নিতে পারি এখানে লাভ ক্ষতির হিসেবে, যে মনে করি গাড়ির ক্রয় মূল্য 100 টাকা ধরো, তাহলে বিক্রয় মূল্য হবে 100 এর 4/5, যেহেতু ক্রয় মূল্যের 4/5 সমান, তার মানে ক্রয় মূল্যের যত ধরবে তার 4/5, মানে একবারেই বিষয়টা বের হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরতে পারি এখানে এইভাবে, যে মনে করি
এটা কত নম্বর? নম্বর অবশ্যই এটা হচ্ছে যে 10। মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। অতএব গাড়িটির বিক্রয় মূল্য দেখো গাড়িটির বিক্রয় মূল্য কত হচ্ছে, লেখাই আছে যে ক্রয় মূল্যের 4/5 অংশ। তার মানে 100 এর 4/5 অংশ। তার মানে এখানে 5 দিয়ে 100কে কাটাকাটি করো, 5 20 100, তার 4, আর এর মানে হচ্ছে গুণ, এর মানে গুণ, তাই উপরে উপরে গুণ করে 20 আর 4 গুণ করলে 80 টাকা। একবারে অঙ্ক, এটি হয়ে গেল গাড়িটির বিক্রয় মূল্য। এখন এখানে ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, বিক্রয় মূল্য 80 টাকা ধরেছি। তাহলে 100 টাকা মনে করেছি ক্রয় মূল্য, তার উপর ভিত্তি করে 80 টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো তো? অবশ্যই ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য ধরেছে 80 টাকা। তো আমরা তাই লিখতে পারি, যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, অতএব ক্ষতি হয়েছে 100 বিয়োগ 80 টাকা সমান 20 টাকায়, যে শতকরা, যেহেতু শতকরার সাথে বিয়োগ হয়েছে মানে বের হয়ে গেছে 20 টাকা। তার মানে শতকরা ক্ষতি 20 টাকা। অতএব এই যে আমি যদি শতকরা বানানটা লিখি তাহলে আর পার্সেন্ট লেখা যাবে না, শতকরা ক্ষতি 20 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে 12 নম্বর অঙ্কটা, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ? 10 মানে 10% ক্ষতিতে 650 টাকায় বিক্রয় করলে, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, আর 10% লাভে যদি বিক্রয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষতিটা পুষিয়ে উঠে 10% আবার লাভ করতে হবে, সেটা কত টাকা বিক্রয় করতে হবে। এখানে 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হচ্ছে, কত নম্বর? 12 নম্বর। বিষয়টা বুঝো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হচ্ছে সেটাকে বের করে নিই। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে তোমার 100 বিয়োগ পার্সেন্ট মানে 100, তাই না? 1/100 হয়, তাই 10% মানে কেউ লিখে দিতে পারে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, এভাবে লিখে দিতে পারে। আমি একবারে লিখলাম। আচ্ছা, তাও তবুও সমস্যা নেই যদি কোনো স্যার তার মনের জেদ না করে। অনেকে স্কুল টিচার আছে না, গোয়ার, হ্যাঁ, যে আমার মতো হতেই হবে,
এই জন্য বলছি। আচ্ছা যাই হোক, তাহলে কত হচ্ছে 90 টাকা। কেননা এখানে পার্সেন্ট আছে বলতে বোঝাতে হবে শতকরা, তাই না, ক্ষতি। তার মানে 100 থেকে তো বিয়োগ দিব। আচ্ছা যাই, আবার আবার 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য 100 বিয়োগ যোগ 10 টাকা সমান 110 টাকা। তাহলে ওই 90 টাকাতে বিক্রয় করে, মানে 100 টাকার জিনিস 90 টাকাতে বিক্রয় করে 10 টাকা ক্ষতি হয়েছে। এখন 10% লাভ হবে যদি আমি 110 টাকায় বিক্রি করি। তার মানে এই 90 টাকার পরিবর্তে আমরা 110 টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, তাই না? তাহলে আমরা একবারে এখন লিখতে পারি, যেহেতু ওখানে বলা আছে, স্ক্রিনে তো লক্ষ্য করছো 625 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়েছিল। তার মানে 625 টাকার পরিবর্তে অন্য কিছু বিক্রয় করতে হবে, তাই না? এখন আমরা লিখতে পারি যে 90 টাকা, তাহলে কথাটা লিখলে গল্পের মতন অঙ্কটা দেখা যায়। তাহলে 90 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে কত টাকা? 110 টাকায়। অতএব 1 টাকার পরিবর্তে বিক্রয় করতে হবে 110/90 টাকায়, তাই না? অতএব কত টাকার পরিবর্তে, এই যে 625 টাকার পরিবর্তে একটা টাকা বিক্রয় করতে হবে, যেটাতে 10% লাভ হয়ে যাবে, তাই না? তাহলে 110 গুণ 625 নিচে 90। ওকে, আচ্ছা, এখন আমরা একটু কাটাকাটি করতে পারি। সেটা হলো যে সহজ উপায়, এটা 10 দ্বারা কাটলে 9, এটা 10 দ্বারা কাটলে 11। এখন আমরা এই অঙ্কটা অবশ্য অতি সহজে হচ্ছে না। সেটা হচ্ছে কি, এখানে 11 আর 625 যদি গুণ করো তাহলে হবে হচ্ছে তোমার 6, 8, 7, 5 এত টাকা। আর এটা কি আমরা মিশ্র ভগ্নাংশ করলে উত্তর আসবে 6, 7, 3, 8/9, যেটা এর আগেও মিশ্র করে বুঝিয়ে দিলাম, যার কারণে এখানে আর ভাগ করে দেখা যাবে না, এত টাকায়। ঠিক আছে, তাহলে এত টাকা বিক্রয় করতে হবে। ঠিক আছে, অতএব এখানে বলেছিল যে কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। অতএব বিক্রয় মূল্য হতে হবে, এই যে এটাই তুলে দিলাম, এত টাকা। ওকে, আশা করি চমৎকারভাবে অঙ্কগুলো বুঝে গেছো। চলো এবার নেক্সট। বলেছে মাইশা প্রতি লিটার 20 টাকা দরে 15 লিটার লাল ফিতা ক্রয় করল। মানে 1 লিটার ফিতার মূল্য 20 টাকা, এরকম 15 লিটার ফিতা কিনেছে, এটা বলেছে। ভ্যাটের হার 4 টাকা, মানে তাকে 100 টাকার উপরে 4 টাকা আবার ভ্যাট দিতে হয়। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তো দোকানি তাকে কত টাকা
ফেরত দেবে। এখানে মোট দাম কত হচ্ছে আর তার উপরে ভ্যাট দিতে হচ্ছে কত, সব টাকা আগে বের করতে হবে, তাই না? তাহলে অঙ্কটা হয়ে যাবে। একেবারে সহজভাবে এটা করা যায় যে 1 লিটার ফিতার বিক্রয় মূল্য, 1 লিটার ফিতার দাম, তাই না? তাহলে আমরা লিখতে পারি, এটা কত নম্বর? 13 নম্বর। 1 মিটার ফিতার ক্রয় মূল্য কত? 20 টাকা। অতএব কয় মিটার হয়েছে? 20 মিটার ফিতার ক্রয়, অতএব 15 মিটার হচ্ছে। 15 মিটার ফিতার ক্রয় মূল্য, তাহলে 20 গুণ 15। এই যে আমি বলেছিলাম যে গুণ হোক ভাগ হোক সবসময় শেষের এই সংখ্যাটা আগে তুলবে, ভাগ হলো আগে, গুণ হলো আগে। আর এখানে 1 মিটারের দাম 20, 15 মিটারের দাম অবশ্যই বেশি, এই জন্য গুণ হবে। শূন্য, এই 0 0, 2 দিয়ে 5 মিটার, 5 মিটার 0, 1 2 আর 1 3, তার মানে 300। তাহলে ভ্যাটের হার কত? 4। যেহেতু ভ্যাটের হার 4, তার মানে কি, এখন 100 টাকায় ভ্যাট 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট, 1 টাকায় ভ্যাটটা অবশ্যই কম হবে, তাহলে 4 উপরে নিচে 100। অতএব কত টাকা? এই যে 300 টাকার জিনিস কিনেছি, ফিতা কিনেছি, তাহলে 300 টাকার ভ্যাট কত আসছে সেটা এখন বের করতে হবে। 4 গুণ 300 নিচে 100, 100 করে 300 ভাগ করলে 3, তার মানে হচ্ছে 3 4 12 টাকা। তাহলে ভ্যাট সহ 15 মিটার ফিতার দাম হচ্ছে, তাই না? তাহলে ভ্যাট সহ মোট দাম, ভ্যাট সহ মোট দাম কত? এই যে 300 যোগ 12 টাকা সমান 312 টাকা, তাই না? অতএব এই যে দোকানিকে দিল 500 টাকার নোট, অতএব একটা তোমরা ছোট নেই, সুতরাং সরাসরি ভাবে বিয়োগ দিলে হবে। অতএব দোকানি ফেরত দেবেন এই 500 থেকে 312 টাকা আর রেখে ফেরত দেবেন, তাই না? সো অবশ্যই বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 112 88, 188 ক্লিয়ার। বিয়োগ করে বলেছে দোকানে কত টাকা করে দিয়ে, উত্তর অতএব দোকানে এত টাকা ফেরত দেবে। ওকে, আমি একটা দেখলাম। নেক্সট, দর্শনের জন্য ভারত যাবেন। যদি বাংলাদেশে 1 টাকা সমান ভারতীয় 1 রুপি হয়, তবে ভারতীয় 1 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? এটাকে সহজ করে দিয়েছে। যেহেতু টাকার কথা চেয়েছে, রুপির কথাটা আগে আছে, লিখতে হবে। চেয়েছে কি বাংলাদেশে কত টাকা হয়, আর এখানে লেখা আছে 1 টাকা সমান 1 রুপি। এই কথাটাকে ঘুরিয়ে লিখতে হবে এই নিয়মে, কেননা যে প্রসঙ্গটা চায় সেই প্রসঙ্গটা বাক্যের শেষে লিখতে হয়। অর্থাৎ আমরা লিখতে পারি এইভাবে যে ভারতীয়
0.85 রুপি। ভারতীয় রুপি মানে কি আছে দেখবেন, কিছু বোঝা যাচ্ছে না। এত রুপি সমান 1 টাকা। অতএব ভারতীয় 1 রুপি সমান কম হয়ে গেল। সো নিচে এইভাবে দেখতে হবে। অতএব ভারতীয় কত রুপি নিয়েছে? 42,500 রুপি। 42,500 রুপি সমান, ওহো ভারতীয়, এখানে তো এই সময় এখানে হবে 42,500 রুপি সমান, এই যে 1 গুণ নিচে হচ্ছে 0.8। তো এটা দ্বারা এটাকে যে 0.85 আছে, এই দশমিককে যদি উঠাতে চাও তাহলে এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। কেননা দশমিকের জন্য 1, আর এটাকে তখন 100 দ্বারা গুণ করলে 42,000 ছিল, এটা আরও 100 বেড়ে যাচ্ছে। সুতরাং এটার সাথে 100 গুণ হবে আর উঠে যাচ্ছে। এটা দ্বারা ভাগ তাহলে ওকে। নেক্সট এখানে টাকা, তার মাসিক মূল বেতন 22,250 টাকা, তার মানে 1 মাসে টাকা পায়। বার্ষিক মোট আয় প্রথম 2,50,000 টাকার আয় করে, মানে 1 বছরে যদি মানে 2,50,000 টাকার কোনো আয় দিতে হয় না। যদি সে 2,50,000 টাকার বেশি ইনকাম করে তাহলে তার কোনো আয়কর দিতে হবে, আয়কর দিতে হবে। 2,50,000 টাকা আয়কর দিতে হবে না, কিন্তু 2,50,000 টাকার উপরে যদি যায় তাহলে সেখানে আয়কর দিতে হবে। তো যেহেতু মাসিক তবেই তার আয়কর দিতে হবে। সেটা কত? পরবর্তী টাকার উপর আয়ের হার 10 টাকা হলে লিলির কর বাবদ 10 টাকা। তার মানে আয় হয়, যার কারণে এই উপর 2,50,000 উপরে যে টাকা হবে সেই টাকা। তো এখানে তার মাসিক মূল বেতন এত, তাহলে 15 নম্বর আমি দেখতে পাবো 1 বছর সমান 12 এক মাসে 1 মাসে আয় করে 22,50 টাকা। অতএব কত মাসে? 12 মাসে আয় করেন অবশ্যই 250 12 টাকা। যদি আমরা এটাকে গুণ করি তাহলে তাহলে আমরা 2,50,000 তাহলে সুতরাং বা অতএব তাকে কর দিতে হবে, এই যে বিয়োগ করে দেখো 2,50,000
2,50,000 50,000 এই একক দশক সংখ্যক হাজার 2,50,000 বিয়োগ দাও, মানে 2,67,000 থেকে 2,50,000 বিয়োগ দাও, তাহলে আসবে হচ্ছে 17,000 টাকা। এই টাকার উপরে তাকে কর দিতে হবে 10%, মানে 100 টাকায় 10 টাকা কর। তাহলে এখন 100 টাকা কর দিতে হয়, 100 টাকা কর দিতে হয়, 10 টাকা চলে গেলাম। অতএব 1 টাকা কর দিতে হয়, অর্থাৎ এই যে 17 টাকা বলছে, এই 1700 টাকায় কর দিতে হয়। এটা দ্বারা এটাকে ভাগ করলে 2 সংখ্যা 100 ওই তো কত হচ্ছে 170 যদি হয় 170 তার মানে অতএব নিলেন কর বাবদ 100 টাকা, মানে এর করে যা চেয়েছে লিখলাম। এখানে বলেছে নিলেন কত টাকা কর বাবদ পরিশোধ করে, তুমি লিখবে নিলেন কর বাবদ 100 টাকা।